আমি যখন ৩ বছর ছিলাম তখন আমার বাবা মারা যায়। সো পরবর্তীতে আমার আম্মু ছোট থেকে ওই ৩ বছরের থেকে আমার একটা দোকান চায়ের দোকান করে। সে এত কষ্টের পরে আমাকে ভালো একটা জায়গায় দেখতে পাচ্ছে। আমার কথা মানে আমার চেষ্টা হলো আমার আম্মু যেন হ্যাপি থাকে। গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় অলিম্পিক গেমসকে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর এবং যেটা শুরু হতে যাচ্ছে এই মাসেরই ২৬ তারিখ থেকে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে এবারের ৩৩তম অলিম্পিক গেমস এবং যেখানে পার্টিসিপেট করছে ১৯৬টা নেশনের ১০,৬৭২ জন অ্যাথলেট। এবং বলে রাখা ভালো ৩২টা ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে ৩২৯টা ইভেন্টের খেলা এবং যেখানের একটা অংশ কিন্তু বাংলাদেশও প্রতিবারের মতো বাংলাদেশ আপনারা জানেন যে ১৯৮৪ সাল থেকে প্রতিটা অলিম্পিকে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছে এবং এবারও তার ব্যতিক্রম নয়। এই অলিম্পিকেও অর্থাৎ প্যারিস অলিম্পিকেও বাংলাদেশ পার্টিসিপেট করছে এবং ৫ জন অ্যাথলেটিক্স থেকে একজন ইমরানুর রহমান। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সুইমিং থেকে ২ জন সামিউল ইসলাম রাফি এবং সোনিয়া আক্তার এবং শুটিং থেকে একজন রবিউল ইসলাম এবং আরেকজন রয়েছেন তিনি আর্চারি থেকে পার্টিসিপেট করছেন সাগর ইসলাম। এবং সাগর ইসলামের নামটা একটু ডিফারেন্ট ওয়েতে উচ্চারিত হচ্ছে, আলাদাভাবে বলা হচ্ছে, তার সঙ্গত কারণও রয়েছে। একমাত্র অ্যাথলিট হিসেবে এবারের অলিম্পিকে যিনি অংশ নিচ্ছেন সরাসরি পার্টিসিপেট করছেন এই প্যারিস অলিম্পিকে বাংলাদেশের সাগর ইসলাম এবং বাকি যে 4 জন অ্যাথলিট অংশ নিচ্ছেন তারা ওয়াইল্ড কার্ড। এবং ওয়াইল্ড কার্ডটা আপনাদের কি একটু বলে রাখি, ওয়াইল্ড কার্ড হচ্ছে যে বিশেষ সুবিধায় বিশেষ বিবেচনায় অংশ নেওয়া। সুতরাং সরাসরি অংশ নেওয়ার গৌরব বা গর্বটা একটুখানি আলাদা, সেটা বলতেই হবে। এবং সাগর ইসলাম সেই সুযোগটা অর্জন করেছেন, সেই সম্ভাবনাটা অর্জন করেছেন, সেই যোগ্যতা অর্জন করে এবারের প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন। সেই ১০,৬৭২ জন অ্যাথলিটের মধ্যে সাগরও একজন। আজকে আমরা সাগরের সাথে কথা বলতে চলে এসেছি। তাদের ট্রেনিং ক্যাম্পটা অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিকের আগে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে। সেখানে আমরা চলে এসেছি সাগরের সাথে কথা বলবার জন্য। সাগর, আপনাকে ওয়েলকাম করছি শুরুতেই। এবং এবারের অলিম্পিকে আপনি অংশ নিচ্ছেন, এটা নিয়ে অনেক নিউজ হয়েছে, অনেক কিছু আমরা জানতে পাচ্ছি। একটু আমরা জানতে চাই আসলে এই অলিম্পিকে খেলতে যাচ্ছেন, জীবনের একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আপনার, এটা ভেবে আসলে কেমন লাগছে কিংবা এই সময়টা কেমন উপভোগ করছেন? থ্যাংক ইউ। এর আগে অলিম্পিকে যাওয়ার আগে যে একটা প্রিপারেশন ছিল, আসলে অনেক আগে থেকে এই প্রিপারেশনটা যে আমরা অলিম্পিকে যেন কোয়ালিফাই করতে পারি সেজন্য কঠোর পরিশ্রম করছি এবং শুধু এই অলিম্পিকের কোয়ালিফায়ার পরে না, তার অনেক আগ থেকে আমরা এই প্রিপারেশনটা চালিয়েছি। সো আলহামদুলিল্লাহ আমাদের টিমটা নিয়ে অনেক বেশি আমরা আশাবাদী ছিলাম, যে কোনো কারণে হয় নাই। সো আলহামদুলিল্লাহ যে ইন্ডিভিজুয়ালি একটা করতে পারছি এবং লাস্ট মোমেন্টে এসে এটা আমাদের কিন্তু লাস্ট একটা চান্স ছিল অলিম্পিকে কোয়ালিফাই করার। সো আলহামদুলিল্লাহ ওটা করতে পারছি এবং খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ কন্টিনিউ প্র্যাকটিস করতেছি, দোয়া করবেন যেন আরও ভালো করতে পারি। সাগর, বাংলাদেশে আসলে এই সরাসরি সুযোগ করে নেওয়াটা বা যোগ্যতা অর্জন করাটা আপনি প্রথম নন, আপনার আগে আরও 2 জন ক্রীড়াবিদ সেটা করেছেন। 2016 সালে গলফার সিদ্দিকুর রহমান তিনি সরাসরি পার্টিসিপেট করেছিলেন, ওটাই ছিল আমাদের প্রথম সরাসরি অলিম্পিক অংশগ্রহণ। এর পরের অলিম্পিক 2020-এ যেটা অনুষ্ঠিত হলো সেখানে আপনার এই ডিসিপ্লিন থেকেই রোমান সানা আর্চারিতে তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং তৃতীয় অ্যাথলিট হিসেবে আপনি অংশগ্রহণ করছেন এবার। তো আগে যে 2 জন পার্টিসিপেট করেছেন তাদের সাথে কি কখনো আপনার কথা হয়েছে? বিশেষ করে রোমান সানার কথা যদি বলি, তিনি যেহেতু আর্চার এবং তার সাথে কি কোনো অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ হয়েছে? জি, উনি লাস্ট যে এখানে র্যাঙ্কিং ছিল সেখানেও বললো যে তুমি লাস্টে যে কম্পিটিশনটা করছো তুর্কিতে, যেটাতে তুমি কোয়ালিফাই করছো, ওখানে যে ধারাবাহিকতাটা ছিল ভালো মেরে, সো ওটা বজায় রেখে কন্টিনিউ প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আমি আশা করি যে তুমি অনেক ভালো কিছু করতে পারবা। নিশ্চয়ই তার সাথে অভিজ্ঞতা শেয়ারের এই বিষয়গুলো আপনার কাজে লাগবে, যেহেতু সে অলরেডি অলিম্পিক স্টেজে গিয়ে সে পারফর্ম করে এসছে, সেখানকার অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে আপনার জন্য হেল্প হবে। এরকম কোনো বিষয় কি আপনি জানতে চেয়েছেন তার কাছ থেকে, যে কোন বিষয় আসলে আপনার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাওয়া? উনি বলছে যে ওখানে যেরকম সব মোটামুটি বেস্ট প্লেয়ার, সবাই বেস্ট প্লেয়ার ওখানে যারা থাকবে। সো আমাকে ওভাবে আর কি বললো যে তুমি কিন্তু কোয়ালিফাই করে খেলতে যাচ্ছ, তুমি কিন্তু ওয়াইল্ড কার্ডে খেলতে যাচ্ছ না, সো তোমার থেকে কেউ কম না। সো তুমি যদি নিজের বেস্টটা দাও সব কিছুই সম্ভব, নিজেকে কখনো ছোটো ভাববা না, নিজের বেস্টটা দিবা, ইনশাল্লাহ তুমিও তাদের লেভেলের প্লেয়ার, সো তুমি পারবা। আমি আশা করি তুমি কিছু একটা দেশের জন্য বয়ে আনতে পারবা। নিশ্চয়ই এগুলো আপনার জন্য অনেক কাজে লাগবে, কারণ এই এক্সপিরিয়েন্সগুলো আসলে শেয়ার করার মতো মানুষ থাকলে কাজে লাগে। একটুখানি জানতে চাই আপনার এই যে জার্নিটা, আপনার এই যে আর্চার হয়ে ওঠা, তারপরে যে এই স্টেজে আসা, তুর্কিতে গিয়ে এই যে ভালো পারফর্ম করা, সেখানে গিয়ে সাকসেস অর্জন করে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা, এবং এই যে এখন দাঁড়িয়ে আছেন এইখানে, এই পুরো জার্নিটা যদি একটু সংক্ষেপে আপনাদের বলেন যে আসলে কেমন ছিল এই বিষয়গুলো।
হ্যাঁ, জার্নিটা এত সোজা ছিল না। ফার্স্টে আমার ফ্যামিলির কথা বলি যে আমার ফ্যামিলির ওরকম একটা ইয়েও ছিল না। আমি যখন 3 বছর ছিলাম তখন আমার বাবা মারা যায়। সো পরবর্তীতে আমার আম্মু ছোট থেকে ওই 3 বছরের থেকে আমার একটা দোকান, চায়ের দোকান করে। সো ওখান থেকে সব কিছু আশা যেটা চাই ওটাই দেয়, সব কিছু পূরণ করছে। সো পরবর্তীতে খেলে বেড়াইতাম এখানে ওখানে। সো পাশে একটা ক্লাব ছিল, ওখানে ক্লাবে দিছে। তখন আর্চারি সম্বন্ধে অত একটা ভালো বুঝতাম না। পরবর্তীতে যখন বিকেএসপি সম্বন্ধে জানলাম, বিকেএসপি সম্বন্ধে জানার পরে আগ্রহ জাগলো বিকেএসপিতে ভর্তি হওয়ার। সো বিকেএসপিতে 17 সালে ক্যাম্প করছি, যাই হোক কোনোভাবে হয় নাই। সো পরবর্তীতে আলহামদুলিল্লাহ 18 সালে ক্যাম্প করে 19 সালে ভর্তি হয়েছি। এবং বিকেএসপিতে গিয়ে ধরেন বিকেএসপি এত সুন্দর ফ্যাসিলিটিস দিছে, এত হার্ডওয়ার্ক করছে বিকেএসপি যেমন নুরুল আলম স্যার, রিনা ম্যাডাম, তারা অনেক বেশি হেল্প করছে, যেহেতু আমার ফ্যামিলি সাইডটা অত ভালো ছিল না। সো তারা সবসময়, যেহেতু আগে একটা সিস্টেম ছিল যে পুরো বছর বেতনের মুকুব করা যায়, তো খেলার পারফরমেন্স অনুযায়ী। সো তারা ওগুলো বিষয়ে অনেক বেশি টেক কেয়ার করতে হেল্প করতো, যেন আমার ফ্যামিলি চলতে যেন বেশি একটা বেগ পাইতে না হয়। সো আলহামদুলিল্লাহ তারা অনেক কষ্ট করছে আমার জন্য, এবং হচ্ছে বিকেএসপি এরকম ফ্যাসিলিটিস দিছে, বিদেশি কোচ দিয়ে প্র্যাকটিস করাইছে। সো সব কিছু তাদের, আমি এই ন্যাশনাল টিমে আসার পিছনে কিন্তু পুরোপুরি অবদান বিকেএসপির, কারণ তারা আমার জন্য যা করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারপরে আসলাম ন্যাশনাল টিমে এসে বাইরের গেম সম্বন্ধে জানলাম, ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো করলাম। সো পরবর্তীতে হচ্ছে লাস্ট যে থাইল্যান্ডে এশিয়ার সাইডে কোটা টুর্নামেন্ট ছিল, সো ওখানে আমি আমার অবস্থানটা বুঝতে পারি যে ইনশাল্লাহ যদি একটু ভালো করা যায় সো পসিবল। সো আসার পরে আল্লাহর রহমতে কন্টিনিউ হার্ডওয়ার্ক করছি, কোচও বিশ্বাস করে, এবং বিকেএসপি থেকে সবসময় স্যাররা ফোন দিয়ে বলে যে তুমি পারবা, তোমার ভিতরে এরকম ক্ষমতা আছে, তুমি শুধু চেষ্টা করে যাও, ইনশাল্লাহ সব কিছু সম্ভব। আসলে আমি চেষ্টা করছি এবং স্যারদের কথাই সত্য হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমি পারছি। একটুখানি জানতে চাই, আসলে এত ডিসিপ্লিন থাকতে, এত খেলা থাকতে, যেখানে বাংলাদেশে আসলে ক্রিকেট, ফুটবল কিংবা এই ধরনের ডিসিপ্লিনগুলোতেই মানুষ বেশি আগ্রহী, বাট আপনার আসলে আর্চারিতে আসাটা কীভাবে, বা এই আর্চার কেন হলেন আপনি? ফার্স্টে বাসার পাশে বললাম না একটা ক্লাব ছিল, ওখানে সবাই তীর মারতো। তো পরবর্তীতে যখন ঢাকায় খেলতে আসলাম তখন দেখলাম বিকেএসপি সবাই তীর মারে, সবাই মেডেলগুলো সব বিকেএসপির প্লেয়াররা নিয়ে যায়, যেহেতু ওটা একটা জুনিয়র গেম ছিল, মেবি সিনিয়রেও নেই, বাট জুনিয়র গেমে সব বিকেএসপি নিয়ে যায়। তো চিন্তা করলাম যে বিকেএসপি প্লেয়াররা সব নিয়ে যায়, তাহলে আমিও বিকেএসপি যাবো। তখন ভালো ভালো রিকার্ভ দেখতাম, তখন তো নর্মালি ক্লাবে সেরকম থাকবে না, এটা স্বাভাবিক। সো যখন বিকেএসপি সম্বন্ধে জানলাম, বিকেএসপি সবাই অনেক ভালো খেলতেছে, পরবর্তীতে বিকেএসপিতে যাওয়ার ইচ্ছা জাগলো। এবং বিকেএসপি যাওয়ার পরে যখন নুরুল আলম স্যার ফার্স্টে 2-1টা গেম করছি নর্মাল বিগিনার দিয়ে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো করছি। পরবর্তীতে যখন আলম স্যার আর রিনা ম্যাডাম মিলে আমার হাতে রিকার্ভ ধনুকটা, যে ইভেন্টটা আমি খেলি, যে ইভেন্টে আমি কোয়ালিফাই করছি, ওই রিকার্ভ যখন আমার হাতে দিল, তখন থেকে মানে একটু বুঝলাম আর্চারি, এবং তখন থেকে আর্চারির প্রতি ভালোবাসা তৈরি হলো, এবং সেকেন্ড টাইম কোনো খেলার প্রতি আমার আর ভালোবাসা তৈরি হয় নাই। তার আগে কি অন্য কোনো খেলার প্রতি ঝোঁক ছিল, বা অন্য কিছু? নর্মালি বাংলাদেশে তো ক্রিকেট, ফুটবল সবাই পছন্দ করে। সো ফার্স্টে ওইরকমই ছিলাম, অনেক বেশি ছোট ছিলাম, সো ওভাবে বলতে পারবো না। বাট নর্মালি আমার ছোট থেকে আর্চারিটাই জানা, এবং হচ্ছে আর্চারির প্রতি ভালোবাসা জন্মানো, এবং নেক্সট টাইমে আমার অন্য কোনো গেমের প্রতি ভালোবাসা জন্মায় নাই। আপনার মা সম্পর্কে একটু জানতে চাই। অনেক সংগ্রামী একজন মানুষ, আপনি বলছিলেন যখন আপনার বয়স মাত্র 3 তখনই বাবা না ফেরা দেশে চলে গেছেন, এরপর আসলে পুরো সংগ্রামটা আপনার মাকে করতে হয়েছে। আমরা যতখানি জানি আপনি রাজশাহী থেকে উঠে এসেছেন, রাজশাহীর একটা জায়গায়, একটা সরকারি জায়গায় উনি একটা চায়ের দোকান চালান, এবং সেটা করেই আপনাকে যে ব্যাকআপটা দেওয়ার বা আপনাকে যতখানি চেষ্টা করেছেন উনি আসলে এই জায়গায় আসার পেছনে যে কষ্টটা করেছেন, একটু আপনার মুখ থেকে আপনার মা সম্পর্কে একটু জানতে চাই। আসলে তার এই যে পরিশ্রমটা বা তার এই সংগ্রামটা আসলে কেমন ছিল, বা আপনি আসলে ছেলে হিসেবে সেটাকে কিভাবে দেখেছেন? আমি তখন অনেক বেশি ছোট ছিলাম, একটা 3 বছরের বাচ্চা কতটুকু এর বুঝবে। সো তো ছোটো থেকে দেখতে দেখতে বড় হয়েছি যে আমার আম্মু এইভাবে দোকান করে কষ্ট করে মানুষ করতেছে, এবং যখন একটু বড় হই, যখন বুঝতে শিখি, তখন মনে হইতো যে ইনশাল্লাহ ভালো কিছু করবো, যেন আমার আম্মু ভালো, মানে অ্যাটলিস্ট একটু শান্তি পায় যে না। এবং সব কিছু তো আমাদের জন্যই করছে, যেহেতু আমরা 2 ভাই 2 বোন, সো সব কিছু আমাদের জন্যই করতেছিল, এবং এভাবে কষ্ট করছিল। এবং আমাকে কখনো কিন্তু ওই চায়ের দোকানে কখনো চা দিতে দেয় নাই বা কোনো কিছু করতে দেয় নাই, আমাকে সবসময় আগলায় রাখছে, ভাই বোনদের সবাইকে আগলায় রাখছে। কিন্তু আমি মনে করি আমি যেহেতু সবার ছোটো ছিলাম, আমাকে বেশি টেক কেয়ার করতো যে আমি যেন ওগুলো না করি, এবং আমার খেলার প্রতি একটু ঝোঁক ছিল, তো সো আমাকে সবসময় বলতো তুমি খেলো, ভালো করে খেলো, এখনও বলে। সো তখন থেকে ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত, সো ওইরকম কিছু মনে হতো না, কারণ আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত। পরবর্তীতে যখন আমি একটু বুঝতে শিখলাম, তখন বুঝলাম যে আসলে তার কাছে যে হুট করে টাকা চাইতাম বিকেএসপিতে আসার পরে, এটা নর্মালি যে লাগতো। সো আমি এখন চিন্তা করি যে আল্লাহ, আমি তার কাছে যে টাকা চাইতাম এবার 3-4 হাজার টাকা চাইলে দিয়ে দিত, কখনও কিন্তু না করতো না। আমি তখন হয়তো বা বুঝতাম না, একটু ছোটো ছিলাম, যে সে কীভাবে ম্যানেজ করবে। বাট আমি এখন অনেক বেশি খারাপ লাগে যে আমি কী কারণে তার টাকাটা নিতাম, যদিও তখন ছোটো ছিলাম, বুঝতাম না।
এখন বুঝি যে কীভাবে যে সে ম্যানেজ করতে এতগুলো টাকা, এই জন্য এখন আল্লাহর রহমতে ওভাবে নেওয়া লাগে না। ইনশাল্লাহ দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি এবং সে অনেক বেশি খুশি, হয়তোবা তার কষ্টে সার্থক হয়েছে। ইনশাল্লাহ আমি যেন আরও ভালো করে তাকে আরও অনেক বেশি হ্যাপি বানাতে পারি। মাকে যখন এই খবরটা দিলেন যে আপনি কোয়ালিফাই করছেন, অলিম্পিকের মতো একটা স্টেজে খেলবেন, এটা নিশ্চয়ই আপনার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন, তখন তার ফিলিংটা আসলে কেমন ছিল, বুঝতে পেরেছেন সেটা? হ্যাঁ, ওই দিন তো অনেক লেট নাইট হয়ে গেছিলো, যেহেতু টাইমিং একটু চেঞ্জ আছে, সো অনেক রাত হয়ে গেছিলো, মাঝরাত হয়ে গেছে। তো আম্মা কিন্তু সেরকমভাবে জানে না, কিন্তু আমার ভাই ঠিকই জানে। আমার ভাই কিন্তু বলে নাই যে আমি বলবো, তাই যেহেতু অলরেডি আমার ভাই নিউজ দেখে ফেলছে। তো আমি যখন কল দিছি আর ওই সময় ভাই বলছে, সো আমি ভাই বলছে তো আম্মা তো ধরেন ওখানে জানতো যে অলিম্পিকের কটা প্লেসের জন্য খেলা হচ্ছে, অলিম্পিকে এরকম মানে মোটামুটি ভালো ধারণা ছিল। তা আমি যখন কথা বলছি তখন বলি কেমন হয়েছে খেলা, তাই আমি বললাম যে আমি সিলভার পাইছি। এবারে বললো তুমি নাকি অলিম্পিকে চান্স পাইছো? আমি বললাম হ্যাঁ অলিম্পিকে চান্স হয়েছে। তখন মানে সে যে কথা বলতেছিল এই পাশ থেকে আমি বুঝতে পারতেছিলাম যে সে অনেক বেশি খুশি, এবং তখন মনে হচ্ছিল যে হয়তো পৃথিবীর সবচাইতে সার্থক ছেলে আমি। মায়ের জন্য আসলে কি করতে মন চায়, মানে মায়ের জন্য নিশ্চয়ই অনেক স্বপ্ন। এখন আম্মুর জন্য আম্মুর স্বপ্ন বলতে হচ্ছে অলিম্পিকে গোল্ড, বা আমি যদি ভালো কিছু করি আমার আম্মু হ্যাপি হবে, এটাই স্বাভাবিক। সো আমি সবসময় চাই আমি এমন কিছু করবো যেন আমার আম্মু খুশি থাকে, আমার আম্মু যেন নিজে বলতে পারে যে এতগুলো বছর কষ্ট করার পরে আমার ছেলে সার্থক এবং আমি এত কষ্টের ফলগুলো আমি পাচ্ছি। আমি এটাই চেষ্টা করতেছি যেন আমার আম্মু এত কষ্টের পরে এখন ফিল যেন করতে পারে সে সার্থক মা, বা আলহামদুলিল্লাহ সে এত কষ্টের পরে আমাকে ভালো একটা জায়গায় দেখতে পাচ্ছে। আমার কথা মানে আমার চেষ্টা হলো আমার আম্মু যেন হ্যাপি থাকে। একটু ট্রেনিং ফ্যাসিলিটিস নিয়ে জানতে চাই। আসলে আমরা জানি যে অলিম্পিক এত বড় একটা স্টেজ, এত বড় একটা মঞ্চ, এখানে আসলে দুনিয়ার সবচেয়ে সেরা প্লেয়াররা এখানে খেলে, সবচেয়ে বাঘা প্লেয়াররা খেলে, তাদের সাথে আপনি কম্পিট করতে যাচ্ছেন। তার আগে এই যে ফেডারেশন একটা ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা করেছে, এইটা আসলে আপনার জন্য কতটুকু মনে হচ্ছে যে আপনি হ্যাপি এই সব ফ্যাসিলিটিস নিয়ে বা ট্রেনিং নিয়ে, বা কীভাবে ট্রেনিংটা হচ্ছে যদি একটু বলা হবে? হ্যাঁ, যেমন আমি অলিম্পিক কোয়ার্টার প্লেসের জন্য যে গেম খেলতে গেলাম, আমার লাস্ট প্রিপারেশন ছিল কিন্তু এখানে, আর ওটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ছিল, ওটা ওয়ার্ল্ড কোয়ার্টার টুর্নামেন্ট ছিল, সো ওয়ার্ল্ডের সবাই ছিল। তো আমি মনে করি যে আমি এখানে প্র্যাকটিস করি, এরকম ফ্যাসিলিটিস পেয়ে যে এটা করতে পারছি, সো ইনশাল্লাহ আমি এটা নর্মালি নিচ্ছি, যেহেতু আমার কোচ আমার ফেডারেশন ভালো বুঝতেছে, আমার জন্য যেটা ভালো হবে সেটা আমার কোচ বুঝবে, এটা স্বাভাবিক। সো তারা এটা ভালো মনে করছে এবং এরকমভাবে আমাকে আগে যদিও পুরো টিম ছিল, সো সবাইকে টেক কেয়ার করতে, এখন আলাদাভাবে শুধু আমাকে টেক কেয়ার করতেছে, দেখতেছে। ইনশাল্লাহ আমি আশাবাদী যে ভালো কিছু করব। আমার কাছে নর্মালি মনে হচ্ছে যে এক্সট্রা কেয়ার পাচ্ছি, এটাও মনে হচ্ছে। সো ইনশাল্লাহ ভালো করবো আশা করতেছি। মানে ওরকম একটা প্রেশার নিতেছেন না আপনি? মানে আমরা আসলে আমাদের যেহেতু ট্রফি বা মেডেল নাই, অলিম্পিকে আমাদের কোনো সাকসেস নাই, অংশগ্রহণ করাটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। সুতরাং আমরা কিন্তু অনেক তৃষ্ণার্ত। এই দেশে সব মানুষই অলিম্পিকে, যখন অলিম্পিক হয় অন্যান্য দেশ পার্শ্ববর্তী দেশগুলো মেডেল পায়, বাট আমরা কিন্তু পাই না। তো সেইখান থেকে যখন আপনারা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন তখন প্রত্যাশাটা অনেক বেশি বেড়ে যায়। সেই প্রত্যাশা কি কোনো প্রেশার তৈরি করে আপনাদের ক্ষেত্রে, বা বিশেষ করে আপনার? প্রেশার না, আসলে হিস্ট্রিতে তো বাংলাদেশের হিস্ট্রিতে অলিম্পিকের কোনো মেডেল নেই। সো আমি যেহেতু ডিরেক্টলি আলহামদুলিল্লাহ অলিম্পিক কোয়ালিফাই করছি, তো এরকম একটা চান্স পাইছি, সো আমি কোনোভাবে এই অপরচুনিটিটা হারাতে চাই না। ইনশাল্লাহ এই অপরচুনিটিটা পেয়ে কাজে লাগায় দেশকে একটা যেটা হিস্ট্রিতে হয় না ওটা করে দেখাইতে চাই ইনশাল্লাহ। আপনার কোচ কিংবা জেনারেল সেক্রেটারি তারা আপনার বিহেভিয়ার কিংবা আপনার এই যে পরিশ্রম বা আপনি নিয়ম মেনটেন করে, রুটিন মেনটেন করে যে ট্রেনিং করছেন, সব কিছু না তারা হ্যাপি, কিন্তু তারা আপনার উপরে প্রেশার বাড়াতে চায় না। তারা তাদের চিন্তা যে আপনি স্টেপ বাই স্টেপ এগিয়ে যান, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তাদের স্বপ্ন যে ফাইনালে ওঠেন আপনি, দেন একটা ভালো সম্ভাবনা তৈরি হবে। নিশ্চয়ই আপনার এরকম একটা পরিকল্পনা বা এরকম একটা ছক রয়েছে। জি অবশ্যই, আমি মনে করি যে, এবং এটা হচ্ছে বিকেএসপির কোচরাও বলেন এবং মিস্টার মার্টিনও বলেন যে তুমি যদি তোমার নর্মাল খেলাটা দাও তো তুমি অনেক ভালো করবা। সো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যে আমার নিজের নর্মাল যে খেলাটা আছে, এবং নর্মালি খেলার সময় হয় কি নর্মালি থাকা যায় না, অবশ্যই গেমিং কাজ করবে। সো চেষ্টা করবো যতটা নর্মাল নিজেকে রেখে খেলা যায় ততই ভালো। ইনশাল্লাহ ওটাই চেষ্টা করবো যেন ওটাই করতে পারি এবং ভালো কিছু অর্জন করতে পারি। আমরা একবারে শেষ দিকে চলে এসেছি। সাগর, যদি একটু নিজেকে নিয়ে বলেন, আসলে অলিম্পিকে তো খেলছেন, নিশ্চয়ই এখানে ভালো করার যে কথাটা বলছেন আমাদেরও সেই প্রত্যাশা বা আমাদেরও সেই সাধুবাদ আপনার জন্য থাকবে, বাট নিজেকে আসলে কোন জায়গায় আপনি দেখতে চান, নিজেকে কোথায় পৌঁছাতে পারলে আপনি হ্যাপি হবেন বা আপনি নিজেকে সার্থক মনে করবেন? এখন একটা প্লেয়ারের জন্য পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গেমস কিন্তু অলিম্পিক। সো অবশ্যই এটাই মেন গোল থাকা উচিত। সো আমারও এটাই আছে ইনশাল্লাহ। আমি যখন ছোট ছিলাম বা শেখ রাসেল জুনিয়র যে গেমটা ছিল ওটাতে খেলছিলাম, এবং ওখানে আমি একটা সাক্ষাৎকারে বলছিলাম যে আমি অলিম্পিকে খেলতে চাই এবং অলিম্পিকের হয়ে
অলিম্পিক খেলে দেশের জন্য একটা মেডেল বয়ে আনতে চাই, কিন্তু আলহামদুলিল্লাহ অর্ধেকটা পূরণ হয়েছে। ইনশাল্লাহ ওটা পুরোপুরি করতে চাই এবং হিস্ট্রিতে যেটা হয় নাই ওটা এখন করে দেখাইতে চাই ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ সাগর আপনাকে, থ্যাংক ইউ। আপনার ট্রেনিংয়ের সময় হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, শুনছিলেন সাগর ইসলাম, যিনি এইবারের এই অলিম্পিকে 33তম অলিম্পিক গেমস যেটা প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। স্বপ্নেও সাগর বলছিলেন যে তার স্বপ্ন অর্ধেকটা পূরণ হয়েছে, সেখানে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারার মধ্য দিয়ে, আর বাকিটা সেখানে যদি তিনি সাকসেস পান, একটা দেশের জন্য প্রথম অ্যাথলিট হিসেবে একটা মেডেল তিনি বয়ে নিয়ে আসতে পারেন, তাহলে তার স্বপ্ন পূরণ হবে। সেই প্রত্যাশাটা শুধু সাগরের নয়, এই পুরো দেশবাসী সেই প্রত্যাশা। অলিম্পিকে এখন পর্যন্ত আমাদের কোনো অর্জন নেই, অলিম্পিকে আমাদের একমাত্র অর্জন এখন পর্যন্ত যে সেখানে আমরা অংশগ্রহণ করছি এবং গত 3টা অলিম্পিক 2016, 2020 এবং এই 2024-এ এসে টানা 3বার আমরা সরাসরি যোগ্যতা অর্জন করেছি অলিম্পিকে খেলবার জন্য। এটাই এখন পর্যন্ত আমাদের অর্জন বা সাকসেস, কিন্তু কোনো পদক এখনও আমরা নিয়ে আসতে পারিনি। সেই পদকটা সাগরের হাত ধরেই আসুক, সেই পদকটা সাগরের হাত ধরেই বাংলাদেশ জিতুক, সেই প্রত্যাশা আমাদের সবার। মমিন রোহন, জে স্পোর্টস, শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম, টঙ্গী। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.